দুনিয়াতে কিছু সার্টেন সিনেমা থাকে যেগুলোকে আমরা ফিল গুড মুভি বলি, কারণ সেগুলো দেখার পর আপনি জাস্ট ভালো অনুভব করবেন, আপনি ফিল করবেন যে হ্যাঁ ভাই এটা প্রয়োজন ছিল। আর এরকমই একটা সিনেমা হচ্ছে দ্য বাকেট লিস্ট। মোটামুটি মুভি লাভারদের নজর থেকে এই সিনেমাটা কোনোদিনই বেরোতে পারেনি, আর বেরোবেই বা কি করে। সিনেমাতে মর্গান ফ্রিম্যান, জ্যাক নিকলসনের মতন কিছু বাঘা বাঘা অভিনেতা রয়েছে। অ্যান্ড আমাদের না মাঝে মাঝে এমন কিছু সিনেমা দেখা প্রয়োজন যেগুলো দেখে আমরা একটু রিফ্রেশড ফিল করবো, আমরা অ্যালাইভ ফিল করবো, যেগুলো দেখে ফিল করবো যে আমরা নিজেরাই কতটা ইম্পর্টেন্ট। তাই আমি আর একটা রিওয়াচ দিয়ে দিলাম। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য বাকেট লিস্ট সিনেমাটাকে নিয়ে আলোচনা করবো। গল্পের শুরুতে বরফের পাহাড়ের একটা দৃশ্য দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডে কার্টার নামক একজন মানুষের ভয়েস শোনা যাচ্ছিল এবং সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যে আমরা আমাদের জীবনের পরিমাপটা কিভাবে করি, মানে আমাদের জীবনের গুরুত্ব বা কে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কি মানুষের যশ খ্যাতি, নাকি মানুষের ভালোবাসা, নাকি আমাদের ফেলে যাওয়া সেই স্মৃতিগুলো, কিভাবে জীবনের পরিমাপ করা হয়। অনেকে তো মনে করে যে জীবনের কোনো মানেই হয় না, তবে এডওয়ার্ড কোল নামক সেই মানুষটা তার জীবনের শেষ সময়টুকুনি এত চমৎকারভাবে বেঁচেছিল যে পৃথিবীর বহু মানুষ তাদের সারা জীবনে অত শান্তিতে বাঁচতে পারে না। তবে কে এই এডওয়ার্ড কোল, সেটাই তো জানবো। তো চলুন আর একটু আগে যাওয়া যাক। একদম শুরুতে আমরা কার্টারকে দেখতে পাই। কার্টার চেম্বার্স। কার্টার একজন মেকানিক এবং হিস্ট্রিতে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তো সে গ্যারেজে কাজ করছে আর সেই মুহূর্তে তার একটা ফোন আসে। হসপিটাল থেকে ফোন এসেছে, তার হেলথের রিপোর্ট এসেছে, যেটা একদমই ভালো না। কার্টারের লাং ক্যান্সার ধরা পড়েছে এবং এই খারাপ রিপোর্টটা শোনার পরেই তার প্রথম চোখটা যায় তার হাতে থাকা সিগারেটের উপরে। রিয়েলি ক্যান্সার, এটা শোনার জন্য কোন মানুষটাই বা প্রস্তুত থাকে? অন্যদিকে কোর্টের একটা সিন দেখতে পাই যেখানে এডওয়ার্ড কোল নামক সেই মানুষটা রয়েছে। এডওয়ার্ড একজন বিলিয়নিয়ার। গোটা দেশে প্রায় 7টা তার নিজের হসপিটাল রয়েছে, তবে তার সেই প্রাইভেট হসপিটালগুলো নিয়ে বহু কেসও উঠেছে। সেখানে ডাক্তারদের শর্টেজ, পর্যাপ্ত ইমার্জেন্সি রুম নেই, এমনও কথা উঠেছে যে একটা রুমের মধ্যে 2টো করে বেড ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ছোট স্থানে পেশেন্টদের অনেক সমস্যা হচ্ছে। এডওয়ার্ড তখন একটা স্পষ্ট কথা জানায় যে আমি তো কোনো হেলথ স্পা চালাচ্ছি না, আমি যেটা চালাচ্ছি সেটা হসপিটাল। একটা রুমে 2টো বেড, সমস্যাই বা কি? সো মিস্টার কোল, বা তাকে আমি এডওয়ার্ড বলেই ডাকছি, সে সেই মুহূর্তে আর্গুমেন্ট করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়ে। সে জোরে জোরে কাশছে এবং তার মুখ থেকে রক্ত বেরিয়েছে। আর কি, তাকে ইমিডিয়েট হসপিটালে শিফট করা হয়। হসপিটালটা তার নিজেরই সেই হসপিটাল, যদিও তাকে রুমে পাঠানোর আগে তার রুমটাকে ভালো মতন গুছিয়ে রাখা হয়েছে। তার পছন্দের কফি সেটআপেরও ব্যবস্থা করে নেওয়া হয়েছে। বড়লোক মানুষ কপিলওয়াক নামক এক টাইপের কফি খায়। অ্যাকচুয়ালি সে সেই কফিটা নিয়ে এতটাই অবসেসড যে গল্পের শুরুতে যে কোর্টে কেসটা চলছিল তখন এডওয়ার্ড সেখানে পাত্তা না দিয়ে নিজের কফি বানাচ্ছিল। এডওয়ার্ডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে থমাস, সে সেখানে সেই কফি মেশিন এবং সেই স্থানটা ভালো মতন ক্লিন করে রেখে যায় এবং তারপর এডওয়ার্ডকে সেখানে ঢোকানো হয়। তবে এডওয়ার্ডের চোখ পড়ে তার পাশে থাকা আর একটা পেশেন্টের উপরে, যে পেশেন্ট আর কেউ না, সেটা হচ্ছে কার্টার। তাদের দুজনকেই একই রুমেই রাখা হয়েছে। তবে এডওয়ার্ড জানায় যে তার তো একটা পার্সোনাল রুম দরকার। তবে এটা কি পসিবল? একদমই না, কারণ এইভাবেই তো সে অ্যাডভার্টাইজমেন্ট করে এসেছে যে একটা রুমে 2টো বেড, 2টো পেশেন্ট। এখন তাকে একটা সিঙ্গেল রুম দিলে সেখানে পিয়ারের একটা সমস্যা হবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে এডওয়ার্ড এই হসপিটালের মালিক, তার এত পয়সা, তার একটা ঘমন্ড রয়েছে তার মধ্যে, মানে অহংকার। তাই বলে সবকিছু তো আর পসিবল না। থমাস এটাই জানায়। থমাস অ্যাকচুয়ালি যেমনটা বললাম তার পিয়ার, তার অ্যাকাউন্ট সবকিছু সেই হ্যান্ডেল করে। থমাস না থাকলে যে এডওয়ার্ডের কি হতো? তবে এডওয়ার্ড তার পাশে কার্টারকে দেখে প্রশ্ন করে যে এই বেটা আবার কে? কার্টারও তখন পাল্টা প্রশ্ন করে যে তুমি বেটা আবার কে? এডওয়ার্ড ভাবছে যে এই মানুষটার আসপদ্দা দেখো, হসপিটালের মালিককে জিজ্ঞেস করছে যে আমি কে। এডওয়ার্ডের তারপর মাথায় একটা সার্জারি হয়। মোটামুটি ডাক্তার তো বলেই দিয়েছে যে তার সার্ভাইভাল চান্স মাত্র 5%। সেই এডওয়ার্ড যে এতটা খিটখিটে মানুষ সেটা আরও বোঝা যায় যখন তার সার্জারি হচ্ছিল, তখনও সে খিটখিট করে যাচ্ছিল নিজের স্বপ্নে। পরের দিন সকালবেলা ডাক্তার তার সাথে ভিজিট করে। মোটামুটি কিছু রিপোর্ট তার ঠিকঠাকই রয়েছে। শীঘ্রই তার কেমোথেরাপি শুরু হবে। পাশের বেডে রয়েছে কার্টার, যে মোটামুটি বহু দিন ধরেই এখানে রয়েছে। তার উপরে কিছু এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট হচ্ছে। এখন একই রুমে বন্দি 2 পেশেন্ট, তাদের মধ্যে কথা তো হবে। এডওয়ার্ডের পাশে থাকা সেই কফি মেশিন, যেমনটা বললাম সে এক টাইপের কফি খায়, কপিলওয়াক শৌখিন মানুষ তো। এবং কার্টার সেটা দেখে কফি নিয়ে জ্ঞান দেওয়া শুরু করে। এই লাইক কফির অরিজিন, যে কিভাবে ইথিওপিয়া থেকে সেটা অরিজিন হয়। সে হিস্ট্রি খুবই পছন্দ করে, যেমনটা বলেছিলাম। তো যেখানে জ্ঞান বা নলেজের ব্যাপার আসবে সেখানে সে কখনোই চুপ থাকতে পারবে না। রাতের বেলা এডওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট থমাস এসেছে তাকে খাবার দেওয়ার জন্য, ডিনার। এখন যেহেতু সে মালিক, বিলিয়নিয়ার বলে কথা, তার জন্য স্পেশাল ডিনার তো এসেছে। থমাস খুবই ভালো, সে এডওয়ার্ডকে রিকোয়েস্ট করে যাতে একবার কার্টারকে সাদার জন্য, যে সে খাবে নাকি। কার্টার জানে যে না, সে খাবে না। সেই কারণে এডওয়ার্ড তাকে দেখিয়ে খেতে থাকে, যদিও সেই খাবার তার হজম তো হয় না। রাতের বেলাতেই বমি করে সব ভাসিয়ে দেয়। এইটুকুনি সময়ের মধ্যে কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করি যে এডওয়ার্ড এরকম পয়সাওয়ালা একটা বিলিয়নিয়ার, তবে তার কোনো ভিজিটার নেই। তাকে দেখতে আসছে শুধু তার অ্যাসিস্ট্যান্ট। অন্যদিকে
থেকে কার্টারের সাথে তার স্ত্রী সাক্ষাৎ করতে এসেছে, কখনো তার ছেলেও সাক্ষাৎ করতে এসেছে। এই নিয়েই কার্টার এবং এডওয়ার্ডের মধ্যে আলোচনাও হয়। কার্টার নিজের পরিবারের ব্যাপারটা জানায় যে তার 2 ছেলে 1 মেয়ে রয়েছে। তবে এডওয়ার্ড, তার কি কোনো ছেলে মেয়ে রয়েছে? সে জানায় যে ডিপেন্ডস, নির্ভর করে। কিসের উপরে সেটার উত্তর আমরা জানতে পারি না। তবে এইটুকুনি তো জানতে পেরেছি যে তার 4 বার বিয়ে হয়েছে। কোনো সম্পর্কই তার টেকেনি, জাস্ট একটা সম্পর্ক ছাড়া, টাকার সাথে তার যে সম্পর্ক। প্রায় 16 বছর বয়স থেকে সে যে ইনকাম করা শুরু করেছিল, তারপর সে আর থামেনি এবং তারপর থেকে যেন সে একাই ভালো থাকে। এখন একা থাকা এবং সংসার করা দুটো জিনিস তো আর একসাথে পসিবল না, তাই না? অর্থাৎ এডওয়ার্ড তার ড্রিম অ্যাচিভ করেছে, সে যেটা চেয়েছিল সেটা সে করেছে। তবে কার্টারের সেটা হয়নি অ্যাকচুয়ালি। সে একটা হিস্ট্রি প্রফেসর হতে চেয়েছিল, সে সুযোগও পেয়েছিল। আর তারপরে আর একটা খবর আসে, তার স্ত্রী জানায় যে সে অন্তঃসত্ত্বা। নিজের পরিবার, নিজের বাচ্চার দেখাশোনার জন্য তাকে একটা ডিসেন্ট কাজ তো খুঁজতে হবে, তার টাকা তো প্রয়োজন। সে তার স্বপ্ন ত্যাগ করে দেয় এবং একটা ছোটখাটো কাজে ঢুকে যায়। তারপর কি, পরিবার সামলানো, সংসার দেখা, দেখতে দেখতে 45টা বছর কিভাবে পাস হয়ে গেছে কার্টার সত্যি বুঝতেই পারেনি। তার স্বপ্ন এখনো তাকে মাঝে মাঝে টানে, কিন্তু সে রিয়েলাইজ করে যে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই সিনটা দেখে আমার একটা সার্ভে রিপোর্টের কথা মনে এসে যায় যে সাবকন্টিনেন্টের বহু মিডিল ক্লাস মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না জাস্ট নিজেদের রেসপন্সিবিলিটিসের জন্য। আমরা অ্যাকচুয়ালি কোনোদিন জানি না বা জানবো না যে আমাদের পিতারা কি করতে চেয়েছিল বা তারা কি হতে চেয়েছিল। আমার মতন আপনারাও অবশ্যই, অধিকাংশ ছেলে মেয়ে আনপ্ল্যান্ড, তাই আমাদের গার্জিয়ানদের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হয়েছে। আই হোপ বুঝতে পেরেছেন। সো সিনেমাতে আছি নাকি? তো সময় তো কাটছে, 2 পেশেন্ট এখন বন্ধুতে পরিণত হয়েছে, তারা একে অপরকে দেখছে। একটা সময়তে গিয়ে কার্টারের আর স্যালাইন প্রয়োজন হয় না, তবুও তাকে কিছুদিন সে হসপিটালে একটু রাখা হবে। তার কিছু ট্রিটমেন্ট এখনো বাকি রয়েছে, যেমনটা বললাম তার উপর কিছু টেস্ট হচ্ছে, ডাক্তাররা ফাইনালাইজ না করে তাকে ছাড়বে না। অন্যদিকে এডওয়ার্ডের কাছে আর একটা স্যাড নিউজ এসেছে, যেটা সে অবশ্যই শুনতে চায়নি। তার ক্যান্সার আরো তাড়াতাড়ি ছড়াচ্ছে, হাতে সময় বেশি নেই তার, বড়জোর 6 মাস, ভাগ্য খুব ভালো থাকলে 1 বছর। তবে এডওয়ার্ড এই কথাগুলো শুনে কোনো রিয়্যাক্ট করে না। তার ডাক্তার যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার ডাক্তারকে থামায় এবং কার্টারের রিকোয়েস্টটা শুনতে বলে। অ্যাকচুয়ালি যেমনটা হসপিটালে হয় যে নির্দিষ্ট পেশেন্টদের জন্য নির্দিষ্ট ডাক্তার, কার্টার গরিব মানুষ, তার ডাক্তার সহজে ভিজিট করে না। সেই কারণে তার যে দাবি, তার যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো শোনার মতন তো কেউ নেই। সেই কারণে এডওয়ার্ড তার নিজের ডাক্তারকে বলে যে কার্টারের রিকোয়েস্টটা যাতে শোনা হয়। কার্টার জানতে চায় যে তার চিকিৎসা কতদিন চলবে, সে কতদিন এখানে থাকবে, ফাইনালি তার রেজাল্ট কি আসলো, কি হবে। এডওয়ার্ড তারপর আর একটা কথা বলে না, জাস্ট অন্য পাশে ঘুরে শুয়ে পড়ে। সম্পূর্ণ গল্পটা আমরা কার্টারের গলাতেই শুনতে পাই। সে একটা সার্ভের কথা বলে, প্রায় 1000 জন মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি তাদের এক্স্যাক্ট মৃত্যুর তারিখটা জানতে চায় বা কোন দিনে তাদের মৃত্যু হবে সেটা কি জানতে চায়। প্রায় 96% মানুষ জানতে চায় না এবং মাত্র 4% মানুষ তারা জানতে চায়, যাদের মধ্যে কার্টারও রয়েছে। কার্টার জানতে চায় কারণ তার যা কাজ বাকি রয়েছে সেগুলোকে সে তার নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে চায়। কাজ বলতে আমাদের স্বপ্ন, একটা বাকেট লিস্ট, অর্থাৎ সেই জিনিসগুলো যেগুলোকে আমাদের মৃত্যুর আগে কমপ্লিট করতে হবে। এবং কার্টার তার নিজস্ব একটা বাকেট লিস্ট বানিয়েও তো রেখেছিল। তবে এই কাজগুলো সে কবেই বা করবে, কারণ তার হাতে তো সময় নেই। সেই ডাক্তার এসে তাকে দুঃসংবাদ তো জানিয়ে দেয়। তার বাকেট লিস্টের মধ্যে ছিল উইটনেস সামথিং ট্রুলি ম্যাজেস্টিক, মানে একটা চমৎকার কিছু দেখা। তারপর হচ্ছে হেল্প এ কমপ্লিট স্ট্রেঞ্জার ফর দ্য গুড, মানে একটা সম্পূর্ণ অচেনা মানুষকে সাহায্য করো। লাভ আনটিল আই ক্রাই, মানে হাসো, এমনভাবে হাসো যে হাসতে হাসতে তুমি কেঁদে দাও। আর একটা হচ্ছে ড্রাইভ এ শেলবি মাস্ট্যাং, নিজের পছন্দের গাড়িটা চালানো। বাট এই বাকেট লিস্টগুলো সে কবেই বা কমপ্লিট করবে, কারণ হাতে তো নেই আর সময়। এই কাগজে লিখেই বা কি হবে, সেই কারণে সেই কাগজটা ছিঁড়ে সে ফেলে দেয়। পরের দিন সকালবেলা এডওয়ার্ডের ঘুম ভেঙেছে এবং সে সেই কাগজটা পায় যেটাকে কার্টার ফেলে দিয়েছিল। এডওয়ার্ড সেগুলো পড়তে থাকে, যেটা দেখে কার্টার একটু এম্বারেস ফিল করে। সে জানে যে এটা এমন কোনো ব্যাপার না, জাস্ট একটা ফিলোসফিক্যাল জিনিস, অনেকেই ছোটবেলায় এরকম করে থাকে, তাই সেও লিখেছিল। বাট এখন আর এগুলোর কোনো মানে নেই। তবে এডওয়ার্ড জানে যে কেনই বা মানে নেই। এডওয়ার্ড বরং সেই লেখাগুলোর পাশে নিজস্ব কিছু বাকেট লিস্ট অ্যাড করতে থাকে, যেগুলো সেও করতে চায়। এই যেমন স্কাই ড্রাইভিং, গেট এ ট্যাটু, মানে নিজের শরীরে সে একটা ট্যাটু করাতে চায়, বহুদিনের তার স্বপ্ন। এবং আর একটা হচ্ছে কিস দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে সুন্দর একটা মেয়েকে কিস করা। এডওয়ার্ড প্রথম থেকে একটু ক্রেজি টাইপের মানুষ, অবশ্যই তার স্বপ্নগুলো তো এরকমই হবে নাকি। এখন কার্টার জাস্ট এমনি সেই বাকেট লিস্টটা লিখেছিল, কে জানতো যে এডওয়ার্ড সেটাকে সিরিয়াসলি নিয়ে নেবে। তারা যাবে তাদের স্বপ্ন পূরণ করতে। আফটার অল তারা দুজনই তো একই নৌকায়, যে তরি খুব শীঘ্রই ডুবে যাবে। তাদের হাতে নেই সময়, বাকি সময়টুকুনি তারা কিভাবে কাটাবে। এডওয়ার্ডের কাছে এত পয়সা, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, প্রত্যেকে এখন তার ফাইন্যান্স নিয়ে আলোচনা করবে। যে টাকাগুলো এখন তার কাছে ডেড মানি, সে সেগুলোর আর কেয়ারই করে না। সে মরে গেলে তার টাকার কি হবে, তার ব্যবসা, তার টাকা নিয়ে সে চিন্তা করে আর কি বা করবে। অন্যদিকে কার্টার, সে বাড়ি গিয়ে পৌঁছাবে, তার ফ্যামিলি তাকে কমফোর্ট করার চেষ্টা করবে, তাকে ভালোবাসা দেবে। অন্যদিকে কার্টার বলবে যে চিন্তা করার কিছু নেই, আর এই করতে করতে সময় ফুরিয়ে যাবে এবং সে মরে যাবে। অর্থাৎ তারা দুজনেই জানে যে তাদের জীবনের বাকি সময়টুকুনি কিভাবে কাটবে। অফকোর্স তারা তাদের হাতে থাকা এই মূল্যবান সময়টুকুনি এত
নিরসভাবে তো শেষ করতে চায় না। ওই যে কথাটা আছে না, ইটস নেভার টু লেট। আসলেই সত্যি, সময় কখনোই ফুরিয়ে যায় না। এখন স্বপ্ন পূরণ করতে তো টাকা লাগে, তবে যেখানে এডওয়ার্ডের মতন একটা বিলিয়নিয়ার রয়েছে সেখানে টাকার চিন্তা করে কি বা হবে। এডওয়ার্ড তো যেতে চায় এবং কার্টার সেও যেতে চায়, মনে মনে তারও এই ইচ্ছেটা রয়েছে এবং সে তার ইচ্ছেটা তার স্ত্রীর কাছে প্রকাশ করে। তার স্ত্রী তাকে অন্য হসপিটালে নিয়ে যেতে চায়। তার স্ত্রী মনে করছে যে হয়তো এখানে তার চিকিৎসাটা ঠিক মতন হয়নি, তবে এডওয়ার্ড জানায় যে আর না, কতদিনই বা সে এখানে বসে বসে অপেক্ষা করে করে মরবে। তার স্ত্রী জানায় যে তার সংসার, তার ছেলে মেয়েদের ছেড়ে কি সে এরকম ভাবে চলে যেতে পারবে বেশ কিছু দিনের জন্য। এডওয়ার্ড জানায় যে চলে যাওয়া, একটা মানুষ নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা পূরণ সবকিছু ত্যাগ করে 45টা বছর নিজের সংসারের জন্য নিজের গা হাত পা ঘষেছে। সেই মানুষটাকে কেউ কখনোই বলতে পারে না যে তুমি তোমার ছেলে মেয়েদের ছেড়ে চলে যাচ্ছ। সে যথেষ্ট করেছে, তার প্রয়োজনের থেকে বেশি করেছে সে, এখন তার সময়। অবশ্যই কার্টারের স্ত্রী এই সবের জন্য এডওয়ার্ডকে তো ঘৃণা করছে, তবে কার্টার এটা করতে চায় এবং তারা চলে যায় স্কাই ড্রাইভিং করার জন্য, প্লেন থেকে ঝাঁপ মারা। কার্টার বরাবরই এই জিনিসটাকে ভয় করে। সে আজ অব্দি কোনোদিন প্লেনেই চড়েনি, প্লেন ক্র্যাশ হয়ে যাবে এই ভয়তে এখন আবার প্লেন থেকে ঝাঁপ মারার পালা। বুঝুন তাহলে, এখন প্লেন থেকে ঝাঁপ মারতে হলে মানুষের মাথায় একটা চিন্তাই আসে, সেটা হচ্ছে সময় মতন যদি প্যারাশুট না খোলে তবে নিজের ভয়কে ওভারকাম করা। এর থেকে থ্রিলিং আর কি আছে। তারপর এডওয়ার্ড চলে যায় তার আর একটা স্বপ্ন পূরণ করার জন্য, গেটে ট্যাটু, হাতে একটা ট্যাটু করার জন্য। সে কার্টারকে বহুবার রিকোয়েস্ট করে, তবে কার্টার এইগুলো পছন্দ করে না, ট্যাটু শ্যাটু। এখন এডওয়ার্ড জিজ্ঞেস করে যে কেন, তোমার স্ত্রী কি রাগ করবে? তুমি তো জাস্ট একটা গায়ে ট্যাটুই তো করছো, কোনো অন্য মেয়ের সাথে তো আর ঘুরতে যাচ্ছ না। আর তখনই এডওয়ার্ড জানতে পারে যে কার্টার আজ অব্দি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মেশেও নি। তো চলো এরকমই আর একটা কিছু লিস্টে অ্যাড করে দেওয়া যাক। তবে কার্টার জানায় যে না, এই জিনিসটা তার পছন্দ না। সে তার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়েকে চিন্তাও করে না। কার্টারের পরবর্তী বাকেট লিস্ট হচ্ছে ড্রাইভ এ মাস্ট্যাং। অন্যদিকে এডওয়ার্ড সে একটা ডজ চালাচ্ছে, যদিও এটা কার্টারেরই তো স্বপ্ন ছিল নিজের পছন্দের গাড়ি পেয়ে, তাকে আর থামাবে কে। নিজের স্বপ্ন পূরণ করেই পরবর্তী লিস্টের অপেক্ষায় রয়েছে সে। তারপরে তাদের দুজনকে আমরা একটা প্রাইভেট জেটে দেখতে পাই। এই জার্নিতে এডওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ থমাস সেও রয়েছে। আর এটা দেখে কার্টার থেকে বহুবার প্রশ্ন করছে যে ভাই তোমার কত টাকা। এখন তারা রয়েছে নর্থ পোলের উপরে এবং এইটাও তো তার একটা বাকেট লিস্টেরই অংশ ছিল। ফ্লাই বাই নর্থ পোল, সম্পূর্ণ বরফে ঢাকা নর্থ পোল এবং পরিষ্কার আকাশ, তারাগুলো জলজল করছে। আকাশের সেই উজ্জ্বল সুন্দর তারাগুলো দেখে কার্টার বলে ওঠে যে সত্যি ঈশ্বরের কি সৃষ্টি। তবে এডওয়ার্ড সে আবার ঈশ্বরে বিশ্বাস করেন না। সে মানতে তো চায়, তবে সে মানতে পারে না। গল্পের শুরুতেও দেখেছি যে তার মধ্যে একটা সেলফ কনফ্লিক্ট রয়েছে। সে যখন অসুস্থ ছিল, সে যখন ভুগছিল, তখন সে বারবার জেসাস বলছে, আবার নিজেই বলছে যে জেসাস আমি তোমাকে ডাকছি না, আমি জাস্ট এমনি এমনি নিজে নিজে বলছি। সো এডওয়ার্ড কিছুটা কনফিউজড এই বিলিভসের দিক দিয়ে। সে দুনিয়ার সেই 95% মানুষদের মধ্যে তো একজন হতে চায় যারা ফেইথ রাখে, এবং কার্টার মনে করে যে হয়তো সে কোনোদিন করবে। তাদের পরবর্তী বাকেট লিস্ট হচ্ছে ফ্রান্সের সেই ফেমাস 1920 সালে স্থাপিত হওয়া লা শিভেডিওর রেস্টুরেন্ট, সেখানে ডিনার করা এবং যেখানে তারা ক্যাভিয়ার ট্রাই করছে। আর যেমনটা জানি যে কার্টার নলেজ খুব পছন্দ করে এবং সে জিজ্ঞেস করে যে সে কি জানে যে এই ক্যাভিয়ার কিভাবে তৈরি হয়। অ্যাকচুয়ালি একটা ফিমেল স্টারজন মাছকে যখন ধরা হয়, সেই যে জেলে রয়েছে বা যে ফিশারম্যান রয়েছে, সে সেই মাছটার যথেষ্ট ভালো মতন যত্ন নেয় যাতে সেই মাছটা শান্তিতে মরতে পারে। কারণ সেই মাছটা যদি থ্রেটেন ফিল করে, সে যদি বিপদ অনুভব করে, তখন সে এক টাইপের অ্যাসিড রিলিজ করে যেটা তার পেটে থাকা সেই ডিমগুলো নষ্ট করে দেয়। সেই সুন্দর হোটেলটাতে এডওয়ার্ড এর আগে বহুবার এসছে, লাস্ট 10 বছর ধরে তো আসছে, তবে এই প্রথমবার কোনো ছেলের সাথে এসেছে সে। এই স্থানটা তার তৃতীয় স্ত্রী এবং তার মেয়ের কথা মনে করিয়ে দেয়, যার নাম হচ্ছে এমিলি। আর তখনই কার্টার জানতে পারে যে এডওয়ার্ডের একটা মেয়েও তো রয়েছে, তবে তাদের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। কার্টার এইটাকে তার লিস্টে অ্যাড করে দেয় যে ঠিক আছে, এডওয়ার্ড তাহলে তার মেয়ের সাথে সাক্ষাৎ করবে, এটাও একটা বাকেট লিস্ট হোক। তবে না, এডওয়ার্ড সেটা করতে চায় না, সেই কারণে সেটাকে লিস্ট দিয়ে কেটে দেয়। এরই মধ্যে কার্টারের বুকে ক্যাথেটারটা একটু লিক করেছে, যার কারণে রক্তে তার জামাটা দাগ পড়ে গেছে। বাট চিন্তা নেই, চেঞ্জ করার জন্য গোটা হোটেল তাদের কাছে রয়েছে। তবে ব্যাপার হচ্ছে কার্টারের স্ত্রী সে খুবই চিন্তিত এবং সে ফোন করে এডওয়ার্ডকে দুটো কথা শুনিয়ে দিয়েছে। এডওয়ার্ড যদিও কার্টারকে কিছু বলেনি, সে জাস্ট কার্টারকে বলে যে চলো আমরা যথেষ্ট মজা করে নিয়েছি, তোমার কিছু ট্রিটমেন্টও বাকি রয়েছে, তো চলো এবার ফিরে যাওয়া যাক বাড়িতে। তবে কার্টার বুঝতেই পেরে গেছে যে তার স্ত্রী হয়তো তাকে ফোন করেছে। কার্টার জানায় যে না, সে ফেরত যেতে চায় না। ব্যাপারটা হচ্ছে যে বহু সময় সে তার পরিবারের সাথে কাটিয়েছে, তার বাচ্চাদের কান্না, সংসারের চিন্তা, সব কিছু তার জীবনেরই তো একটা পার্ট হয়ে গেছিল। তবে এখন তার প্রত্যেকটা সন্তান, তার মেয়ে, সবাই স্ট্যাবলিশ। এখন যেন মনে হচ্ছে যে সবকিছু খালি। তার স্ত্রী তার পাশে তো রয়েছে, তবে সেই স্ট্রাগল, সেই তাড়াহুড়ো, সেই কাজের চাপ সেটা আর নেই। এখন যেন সে কিছুটা ফ্রি, একদম শুরুতে যেমনটা ছিল। কথার মানে হচ্ছে কার্টার তার দায়িত্ব পালন করেছে, এখন আর তাকে কাউকে নিয়ে চিন্তা করতে হবে না। তারপর তারা তানজানিয়া চলে যায়, একটা সাফারি।
এডওয়ার্ডের স্বপ্ন ছিল যে সে একটা বাঘ শিকার করবে বা একটা সিংহ, তবে কার্টার বহুবার বলে তাকে থামিয়েছে, যদিও সে শিকার করতে পারতও না, কারণ গুলি চালানো তার দ্বারা তো সম্ভব না। তারপরে তারা রয়েছে সেই দ্য গ্রেট পিরামিড অফ গিজার একদম উপরে, এবং এই জার্নিতে কার্টার নিজের জ্ঞান দিতে একদমও থামেনি। সে জানায় যে এই ইজিপ্টেই প্রথম কোনো কুকুর বজ্রপাতের কারণে মারা গিয়েছিল। যাই হোক, উপর থেকে তো ভিউ দুর্দান্ত লাগছে। এডওয়ার্ড বলে ওঠে যে তাদের যে লিস্টে উইশ ছিল যে পিরামিডের উপরে চড়া বা পিরামিড দেখা এবং উইটনেস ট্রুলি ম্যাজেস্টিক, মানে একদম চমৎকার কিছু দেখা। এই দুটো তো একই হয়ে গেল না। কার্টার তখন জানায় যে ওয়েট করো, জাস্ট অপেক্ষায় থাকো যতক্ষণ না তুমি আমার পাহাড়টা দেখছো। কার্টার তখন একটা ইজিপশিয়ান বিলিভস নিয়ে কথা বলে, যে ইজিপশিয়ানরা যেটাতে বিশ্বাস করতো যে যখন তারা মৃত্যুর পর স্বর্গে প্রবেশ করবে তখন তাদেরকে দুটো প্রশ্ন করা হতো, যে তুমি তোমার জীবনে কি আনন্দ খুঁজে পেয়েছো? এবং কার্টার এই প্রশ্নটা এডওয়ার্ডকে করে। এডওয়ার্ড জানায় যে হ্যাঁ, এবং তার পরের প্রশ্নটা হচ্ছে যে তোমার কারণে কি অন্যরা আনন্দ খুঁজে পেয়েছে? এডওয়ার্ড এই প্রশ্নটার উত্তরটা প্রপারলি দিতে পারে না। তখন সে তার মেয়ে এমিলির গল্পটা শোনায়, যেটা সে প্রথমে শোনায়নি। তার তৃতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা তার মায়ের সাথেই থাকতো, এবং পরে মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটাকে দেখতে ভালো, তবে এডওয়ার্ড সেই বিয়ের একদম এগেনস্টে ছিল। তা সত্ত্বেও এমিলি সেই ছেলেটাকে বিয়ে করে, তার পিতাকে না জানিয়ে, এডওয়ার্ডকে না জানিয়ে। আর তারপরেই এমন একটা মুহূর্ত আসে যে সেই ছেলেটা এমিলির গায়ে হাত তোলে। এমিলি প্রথমে জানায় যে ছেলেটার কোনো দোষ নেই, বরং সেই মেয়েটারই দোষ ছিল। তবে তারপরে যখন ছেলেটা আবারও এমিলির গায়ে হাত তোলে, তখন আর এমিলি তার পিতাকে এই খবরটা জানায় না। এডওয়ার্ড তার তৃতীয় স্ত্রীর থেকে এই ব্যাপারটা জানতে পারে। তখন আর কি এডওয়ার্ড সেটাই করে যেটা প্রত্যেকটা পিতা করতে চায়। এডওয়ার্ড সেই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। সেই ছেলেটার সাথে কি হয়েছে সে জানে না, বাট এইটুকুনি জানে যে সেই ছেলেটা মরেনি অন্তত। তারপরে সেই ছেলেটা এমিলিকেও আর কোনোদিন ফোনও করেনি, কোনো ডিস্টার্বও করেনি। তবে এমিলি কি খুশি হয়েছে? একদমই না। এমিলি বরং তার পিতাকে এমন কিছু বাজে কথা বলেছে, বহু গালাগালি, যেগুলো এডওয়ার্ড কোনোদিন শুনেওনি। এবং এমিলি এটাও বলে দিয়েছে যে এডওয়ার্ড তার কাছে মৃত, আর সেই কারণেই তো এডওয়ার্ড আর এমিলির সাথে সাক্ষাৎ করে না। সো সেই যে দ্বিতীয় প্রশ্নটা ছিল না, যে এডওয়ার্ডের কারণে অন্য মানুষেরা কোনোদিন খুশি হয়েছে কি হয়নি, হয়তো এডওয়ার্ড এই ইজিপশিয়ানদের যে স্বর্গ, ইজিপশিয়ান হেভেন, সেখানে প্রবেশ করতে পারবে না। তারপর তারা তাজমহল ভিজিট করে। কার্টার তার হিস্টোরিক নলেজ তার সাথে শেয়ার করে, শাহজাহানের গল্প, যার ভালোবাসার প্রমাণই তাজমহল। তবে এডওয়ার্ড খুবই চিন্তিত তার ফিউচার প্ল্যান নিয়ে। হাতে তো সময় নেই, একটা বছর বাদে তো তাকে মাটির নিচেই যেতে হবে। তবে সে তো ক্লাস্ট্রোফোবিক, কোনোদিন মাটির নিচে যদি তার হুঁশ চলে আসে তখন কি হবে? সেই কারণে সে ডিসাইড করছে যে তাকে ক্রিমেটেড করানো হবে, পোড়ানো হবে। তবে আচমকা যদি আগুনটাকে সে ফিল করা শুরু করে? এডওয়ার্ড অদ্ভুত মানুষ, অদ্ভুত প্রশ্ন তার মাথায় থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে কার্টার জানায় যে সে নিজেকে ক্রিমেটেড করতে চায়, জাস্ট তার ছাইটাকে একটা কৌটে রাখা হবে, তো যেমন তেমন কোনো কৌটো না। তার ফেভারিট কফি ব্র্যান্ড চাক ফুলোনাট সেই কৌটে ভরে এমন জায়গায় রাখা হবে যেখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে। এবং তারা দুজনেই ডিসাইড করে যে ঠিক আছে, চলো সেরকমই কিছু একটা হোক। তারপর তাদের বাকেট লিস্টে আছে চীনের পাঁচিলের উপর থেকে বাইক চালানো, সত্যি ক্রেজি একটা উইশ। এবং তারপর তারা চলে যায় হিমালয়াতে। কার্টার তো এটাই তো চেয়েছিল, কিছু রিমার্কেবল, কিছু ম্যাজেস্টিক কিছু দেখা। তারা একটা ছোট মনেস্ট্রিতে ছিল, যেখানে একজন নান সম্ভবত সেখানে প্রে করছে, এবং কার্টার সেখানেও তার নলেজ শেয়ার করতে পিছপা হয় না। বুদ্ধিজমে যে বিলিভসগুলো রয়েছে, লাইক রিইনকার্নেশন, পুনর্জন্ম, এই যেমন আপনার কর্মের উপরে আপনার পরবর্তী জন্মটা নির্ভর করছে, এই প্রত্যেকটা জন্ম, প্রত্যেকটা বিলিভস এডওয়ার্ডকে একটু কনফিউজ করে দিচ্ছে, কারণ সে এইগুলোতে কোনোদিনই ছিল না। বাট এই ছোট্ট অ্যাডভেঞ্চার, ছোট্ট সময়তে এডওয়ার্ড যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে, যে জিনিসগুলো জানছে, যে জিনিসগুলো দেখছে, সেটা কিন্তু সে তার গোটা লাইফে কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি। বাট তাদের কাছে একটা ব্যাড নিউজ আছে সেই মুহূর্তে, ওয়েদার খারাপ, সেই কারণে তারা পাহাড়ে সে উঁচুতে ফ্লাই করতে পারবে না। কার্টার তো এটারই অপেক্ষায় ছিল, হিমালয়াজের একটা ওয়াইড ভিউ নেওয়া। এখন ওয়েদার ভালো হতে হতে পরবর্তী স্প্রিং কয়েক মাস লেগে যাবে, তাদের হাতেও তো এত সময় নেই। তাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে হংকং, যেখানে কার্টারের সাথে একটা মেয়ের সাক্ষাৎ হয়। তাদের দুজনের মধ্যে পাহাড় নিয়ে বহু আলোচনা হয়। কার্টার যে পাহাড়ের চূড়া, পাহাড় এইসব নিয়ে খুব ইন্টারেস্টেড, তার কাছে সেটাই একটা বেস্ট ভিউ, যেখানে পরিবেশের আওয়াজ, কোনো আওয়াজ হবে না। সে এরকমও তো একটা গল্প শুনেছে নাকি সেখানে ঈশ্বরের আওয়াজ শোনা যায়, সেখানে এতটা নিস্তব্ধ সেই একদম পাহাড়ের চূড়াতে। তবে যে মেয়েটার সাথে সে গল্প করছিল সেটা একটা প্রস্টিটিউট ছিল, যাকে এডওয়ার্ড ভাড়া করেছে। মনে আছে তো, এডওয়ার্ড সেই বাকেট লিস্টে অ্যাড তো করেছিল যে কার্টার আর একটা মেয়ের সাথে সময় কাটাবে। তবে কার্টার এটা করে না। মেয়েটা এটা প্রথমেই বুঝতে পেরে গেছিল, এবং সে কার্টারকে বলে দেয় যে তার স্ত্রী সত্যি খুবই লাকি।
আর কি, এবার তাদের বাড়ি ফেরার পালা। নিজেদের দেশে ফিরে এসেছে, তবে সেই লিস্টে একটা এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে এডওয়ার্ড তার মেয়ে এমিলির সাথে সাক্ষাৎ করবে। তারা এমিলির বাড়ির সামনে এসেই দাঁড়ায়। এমিলি ঘরের মধ্যেই ছিল, তবে এডওয়ার্ড তার মেয়ের সাথে সাক্ষাৎ করে না। উপরন্তু সে রেগে যায় যে তাকে না বলে তারা এরকম ডিসিশন কেন নিল। এডওয়ার্ড সত্যি প্রচন্ড রেগে যায় এবং সেই বাকেট লিস্ট সে কাগজ ছিঁড়ে ফেলে দেয়। সে মানে না এইসব জিনিস, সে জাস্ট পাগল না, সে অনেকটা অ্যারোগেন্ট। যেহেতু কার্টার এবং থমাস তারা দুজন মিলে এই প্ল্যানটা করেছিল, সেই কারণে তাদের দুজনকে ছেড়ে এডওয়ার্ড সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তারা দুজনেই তো বাড়ি গিয়ে পৌঁছায়, তবে দুজনেরই তো জীবন সম্পূর্ণ আলাদা। এডওয়ার্ড যেখানে এতটা একা, নিজের কথা বলার কেউ নেই, আবেগ প্রকাশ করার কেউ নেই, রাগ দেখানোরও কেউ নেই, সেখানে কার্টার তার নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছে। তার হাতে যে সময় বেশি নেই সেই চিন্তা আর তার নেই, যেন জীবনটাকে সে সম্পূর্ণ করে ফেলেছে, এমনটাই ফিল তার মধ্যে রয়েছে। তার স্ত্রীও তাকে একটা সারপ্রাইজ দিতে চায়, সেই পুরনো দিনের মতন যখন তাদের বয়সটা কম ছিল। তবে কার্টারের সময় যেন আরো অনেক কাছে চলে এসেছে। সে আচমকা অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করা হয়। এডওয়ার্ড চলে যায় তার সাথে সাক্ষাৎ করার জন্য। এডওয়ার্ড ডাক্তারের থেকে জানতে পারে যে ইনফেকশন তার মাথা পর্যন্ত পৌঁছেছে, কতটা বাঁচানো যাবে কিছুই জানা যাচ্ছে না। কার্টার এডওয়ার্ডের জন্য একটা চিঠিও লিখে রেখে গেছে, যেটাকে তাকে পরে দেওয়া হবে। যাই হোক, এত কষ্টের মধ্যেও কার্টার তার নলেজ শেয়ার করতে কিন্তু এখনো ভুলেনি। তাদের দুজনের মধ্যে প্রথম থেকেই একটা জিনিস নিয়ে তর্ক ছিল, সেটা হচ্ছে কফি। কার্টার একটা সিম্পল কফি পছন্দ করে, ওই চাক ফুলোনাট। অন্যদিকে এডওয়ার্ড তার সেই শৌখিন কপি লুওয়াক। তখন কার্টার এডওয়ার্ডকে প্রশ্ন করে যে সে কি জানে যে এই কপি লুওয়াক, এই ফেমাস কফিটা আসে কোথার থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেই স্মার্টন গ্রামে যেখানে সেই কফি বিনগুলো চাষ করা হয়, যেগুলোকে এক টাইপের জঙ্গলি বিড়াল খায়, এবং তারা যখন পটি করে সেখান থেকে সেই কফিগুলো তৈরি হয়। এক আলাদা অ্যারোমা, একটা আলাদা সেন্ট আসে সেই কফিতে। মোটমাট কথা, এডওয়ার্ড যে কফি নিয়ে এতদিন ধরে বড়াই করে বেড়াতো, সেটা জাস্ট একটা জঙ্গলি বিড়ালের পটি। আর এটা পড়ার পরেই কার্টার এবং এডওয়ার্ড একদম পাগলের মতো হাসতে থাকে। মোটমাট কথা, কার্টার এডওয়ার্ডকে ফাইনালি জব্দ করেছে এবার। আর তখনই তারা বাকেট লিস্ট থেকে একটা লেখা কেটে দেয়, সেটা হচ্ছে লাভ আনটিল আই ক্রাই, মানে এমন হাসো যে যাতে কান্না চলে আসে। তবে সেই লিস্টে এখনো একটা লেখা বাকি রয়েছে। তবে এডওয়ার্ড জানায় তো এরকম তো ডিল হয়নি, সে একা কিভাবে পূরণ করবে? ডিল অনুযায়ী তাদের দুজনকে যেতে হতো। কি করবে এখন এডওয়ার্ড? কার্টারকে ওটিতে পাঠানো হয়, তার অপারেশন হবে। অন্যদিকে এডওয়ার্ড কার্টারের লেখা সেই চিঠিটা, তার জন্য যে লেটারটা সে লিখে গেছে, সেটা সে পড়া শুরু করে। সেখানে কার্টার তার গ্র্যাটিটিউড জানিয়েছে যে সে কতটা হ্যাপি এবং সে কতটা থ্যাঙ্কফুল এডওয়ার্ডের জন্য। লাস্ট কটা দিন সে তার জীবনটাকে ফিল করেছে, সে ফিরে পেয়েছে সবকিছু যেটা সে আগে ছিল। এবং সে এডওয়ার্ডকে একটা রিকোয়েস্ট করেছে শুধুমাত্র এডওয়ার্ডের জন্য, যাতে সে নিজের জীবনের যে জয়টা রয়েছে, নিজের জীবনের যে আনন্দটা রয়েছে, সেটাকে যাতে খোঁজে। এডওয়ার্ড রিয়েলাইজ করে যে তার জীবনের আনন্দ তো একটাই, এবং সে চলে যায় তার মেয়ে এমিলির সাথে সাক্ষাৎ করতে। এবার আর তার মধ্যে ইগো নেই, এবং এই আনন্দের সাথে একটা সারপ্রাইজও তো সে পেয়েছে। এমিলির একটা ছোট্ট মেয়েও হয়েছে। এডওয়ার্ড এখন একটা গ্র্যান্ডফাদার, সে নিজের নাতনিকে চুমু খায়, এবং সেই বাকেট লিস্টের একটা লেখা কমপ্লিট হয়। মনে আছে সে লিখেছিল যে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে সে কিস করবে, এবং এইটাই হচ্ছে সেই প্রিশিয়াস মোমেন্ট। অন্যদিকে সে অপারেশনে কার্টারকে আর বাঁচানো যায়নি। অনেক ক্লান্তির পর সে ফাইনালি বিশ্রাম নিয়েছে। কার্টারের ফিনারেলে এডওয়ার্ড কিছু কথা বলে, যদিও সে জানে না যে এরকম একটা মোমেন্টে, এরকম একটা জায়গায় কি কি কথা বলা উচিত। সে স্পষ্ট ভাষাতেই বলে যে তার কথাগুলো শুনতে হয়তো সেলফিশ মনে হতে পারে, তাকে হয়তো স্বার্থপর মনে হতে পারে। আসলে কার্টারের জীবনের শেষ কটা দিন এডওয়ার্ডের জীবনের সব থেকে সেরা দিনগুলো ছিল। প্রায় 3 মাস আগেই তো তারা কমপ্লিটলি স্ট্রেঞ্জার ছিল, একে অপরকে চিনত না। এবং আজকে এডওয়ার্ড এতটা গ্রেটফুল যে সে নিজেকে কমপ্লিট ফিল করছে, সে সবকিছুই পেয়ে গেছে ফাইনালি, যেগুলো তার কাছে মিসিং ছিল। আর তখনই সে বাকেট লিস্টের আর একটা লেখাও কমপ্লিট হয়, সেটা হচ্ছে হেল্প এ কমপ্লিট স্ট্রেঞ্জার ফর গুড। সত্যি কার্টার একটা সম্পূর্ণ অচেনা মানুষকে সাহায্য করেছে। সে খুবই গর্বিত যে কার্টার তার নিজের জীবনের কিছু মূল্যবান সময় এডওয়ার্ডকে দিয়েছে। এটা বললে ভুল হবে না যে তারা অন্তত একে অপরকে যথেষ্ট সাহায্য করেছে, তারা একে অপরকে খুশি করেছে। সেই কারণেই তো এডওয়ার্ড চায় যে তার জীবনের শেষটাতে যখন সে বিশ্রাম নেবে, অন্তত সে সেখানে কার্টারকে তার পাশে চায়। তবে তাদের যে সেই বাকেট লিস্ট, সেই লিস্টে একটা লেখা এখনো বাকি ছিল না। 81 বছর বয়সে এডওয়ার্ড তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং 2 বন্ধু মিলে যেটা প্রমিস করেছিল যে তাদেরকে ক্রিমেটেড করানো হবে, এবং থমাস তাদের উইশটা কমপ্লিট করে। সেই কফির ক্যানে এডওয়ার্ডের ছাইটা ভরে সে সেটা কার্টারের পাশে রেখে দেয়। আর এখানেই তাদের বাকেট লিস্ট কমপ্লিট হয়। মনে আছে তো একটা বাকি ছিল, যে উইটনেস সামথিং ট্রুলি ম্যাজেস্টিক। সেই আবহাওয়া খারাপের কারণে তারা হিমালয় তো দেখতে পারেনি, তবে এখন তারা আবারও একসাথে, যেখান থেকেই তারা এই ম্যাজেস্টিক ভিউটা নিতে পারবে। আমি জানি না আমি আপনাদের কিভাবে সিনেমাটা এক্সপ্লেন করলাম, বাট টু মি এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল গুড সিনেমা অ্যাকচুয়ালি।
আসলেই এই সিনেমাটা আপনাকে অনেক কিছু অফার করে যদি আপনি জানতে চান যে লাইফকে কিভাবে মেজার করা হয়। গল্পের শুরুটাই তো এইভাবেই হয়েছিল, তাই না? যে কার্টার প্রশ্ন করছিল যে আমরা এক জীবনের পরিমাপ কিভাবে করি। এই সিনেমাতে রয়েছে ভর্তি ভর্তি মেসেজ, যার মধ্যে একটা হচ্ছে ইটস নেভার টু লেট। ওই যে কথা আছে না যে সময় ফুরিয়ে গেছে বা আর সময় নেই, হয়তো ওই কথাটা কোনো কোনো ক্ষেত্রে ভুল। একই সাথে লাইফে যেমন দুটি পারপাস, যে ভালো থাকা, ফাইন্ডিং দ্য জয়, আনন্দ খুঁজে পাওয়া এবং সবাইকে আনন্দিত রাখা। এবং সিরিয়াসলি, যে মানুষটা সবাইকে ভালো রেখে ভালো থাকে তার মতো ব্লেসড মানুষ এই দুনিয়াতে হয় না। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লাগলো এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। আপনি যদি এরকম ফিল গুড টাইপ সিনেমা পছন্দ করেন তো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও এই ধাঁচের সিনেমার এক্সপ্লেনেশন বানাবো। এবং আমাকে ফেসবুক, ইনস্টা এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি রেগুলার আপডেটেড থাকি। সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।